হ্যালো ভিয়াস, আরজেভিদি চ্যানেলের পক্ষ থেকে আমি বিষ্ণু। এটি আমাদের নতুন চ্যানেল, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, এখানে রেগুলার নতুন নতুন মাফিয়া সিরিজ, রোমান্টিক সিরিজ আপলোড করা হবে। দুজনে মিলে একের পর এক শোরুমে ঢুকছে। চাঁদনি কখনো লেহেঙ্গা দেখছে, কখনো দামি জুতো ট্রায়াল দিচ্ছে। তার চোখে মুখে তখন রাজ্যের আনন্দ। মা রেহানা বেগমও পিছিয়ে নেই। তিনি বড় সড়ো সব শোরুম থেকে নিজের জন্য দামি দামি শাড়ি আর গহনা পছন্দ করছেন। কাউন্টারে যখন তারা হাজার হাজার টাকার নোট বের করে দিচ্ছে, তখন তার বুকটা গর্বে ফুলে উঠছে। এক দোকান থেকে অন্য দোকান, এক ফ্লোর থেকে অন্য ফ্লোর, তাদের কেনাকাটার নেশা যেন থামছেই না। শপিং ব্যাগগুলো ভরে হাতে ছিঁড়ে যাওয়া অবস্থা, তবুও ক্লান্তি নেই। এসকেলেটর দিয়ে ওঠার সময় চাঁদনি হাসতে হাসতে বলল, আম্মু, এর আগে তো আমরা শুধু নিচ থেকে মানুষের শপিং করে দেখতাম। আজ দেখো আমাদের কত ব্যাগ। সবই নসিব রে মা, আমাদের দিন ফিরেছে। আজ পেট ভরে দামি রেস্টুরেন্টে খাবো, তারপর এসি গাড়িতে করে বাড়ি ফিরবো। মাওমের এই বাঁধনহারা আনন্দ আর টাকার ওড়াউড়ি দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে একজন। লোকটার পরনে আগাগোড়া কালো পোশাক, জনাকীর্ণ বসুন্ধরা সিটির ভিড়ে লোকটা স্থির দৃষ্টি যেন কেবলই মার মেয়ের উপরেই আটকে আছে। তার মুখ দেখার উপায় নেই, কেবল এক চোরা শীতল চোখ জানালার কাচের মতো চকচক করছে। লোকটা মা ও মেয়ের দিকে তাকিয়ে তুষ্ট হেসে বিড়বিড় করে বলল, Blow the money, enjoy while it lasts, but remember, this joy is not forever. When the time comes, you will feel the sting in every bone. বলে লোকটা শব্দ করে হেসে উঠল। পকেট থেকে মোবাইল বের করে কাউকে কল লাগালো। ওপাশ থেকে কল রিসিভ হতেই সে ভারী গলায় বলল, They are spending the money like there's no tomorrow, boss. Just like you predicted, greed has blinded them completely. ফোনের ওপাশ থেকে লোকটার হাসির শব্দ শোনা গেল। তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে বললেন, At this rate, they'll be broke sooner than we thought. Enjoy the show till it lasts. কলটা কাট হতে লোকটা আবারও ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। ইটালির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চিরন্তর শহর রোম, ঐতিহাসিক এই মহানগরীতে রাত যখন শান্ত হয়, তখন সে যেন এক মায়াবী রূপ ধারণ করে। রাজকীয় ক্যালসিয়ামের প্রকাণ্ড খিলাল থেকে শুরু করে শহরের প্রাচীন পাথুরে গলি, সবকিছুতেই তখন কৃত্রিম হোলাটে আলোর এক রহস্যময় আভা ছড়ায়। উপর থেকে দেখলে মনে হয় কালচে মখমলের কোনো বিশাল চাদরের উপর কেউ যেন মুঠো মুঠো হিরে আর উজ্জ্বল নক্ষত্র ছড়িয়ে রেখেছে। তিব্বত নদীর বুকে সেই আলোক ছায়াটার প্রতিবিম্ব যখন থরথর করে কাঁপে, তখন শহরটিকে এক পাথবিক স্বর্গ মনে হতে বাধ্য। রোম শুধু শিল্পের শহর কিংবা স্থাপত্যের পীঠস্থান নয়, এটি ইতালিয়ান আন্ডারওয়ার্ল্ড হাড় হিম করা ইতিহাসের সাক্ষী। এই রোমান সভ্যতার ধ্বংসাবশেষের ছায়ার নিচে দশকের পর দশক ধরে চলে আসছে ক্ষমতার এক আদিম আর নিষ্ঠুর খেলা। এই শহর দেখেছে কুখ্যাত ক্রোস্টানাসার উত্থান, শুনেছে অন্ধকার অলিতে গলিতে ক্ষমতার লোভে নিরীহ মানুষদের উপরে করা অত্যাচারের আত্মচিৎকার। রোমের প্রতিটি প্রাচীন দেওয়াল, প্রতিটি জরাজীর্ণ ইটের ভাঁজে যেন জানে কত শত লাশের সাক্ষী এই শহর, যেখানে দিনের আলোয় হাজার হাজার পর্যটক ভিড় করে, রোমান স্থাপত্যের প্রেমে পড়ে। রাতের গভীর অন্ধকার যেখানে ঢেকে দেয় মাফিয়াদের হাজার কুকর্ম আর নির্মম হত্যার চিহ্ন। আজকের এই শান্ত রাতও হয়তো তেমনই কোনো এক নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। তখন ঘড়িতে প্রায় রাত 2টো। রোমের ঝলমলে মূল শহর থেকে অনেকটা দূরে টাইবার নদীর ধারে এক পরিত্যক্ত নির্জন শিল্প এলাকায় এসে থামল কালো রঙের বুলেট প্রুফ গাড়ি, বিশাল এক কনভার। হেডলাইটের তীব্র আলো গিয়ে পড়ল সামনে থাকা একটা বিশাল আর জরাজীর্ণ গোডাউনের উপর। গাড়ি থেকে নামলো আর কে, তার পরনে কালো ওভারকোটটা রাতের শীতল বাতাসে সামান্য দুলছে। হাতে একটা নাইফের সেটের ব্যাগটা যেন ক্ষুধার্ত নেকড়ের মতো এঞ্জোর রক্তের জন্য অপেক্ষা করছে। বিশাল আকাশে লোহার গেটে মরচে ধরেছে, আর উপরের টিমটিমে সোডিয়ামের আলোটা বারবার কাঁপতে কাঁপতে নিভে গিয়ে এক
ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। আরকে মাথা নিচু করে এক পলক সেই গোডাউনের দিকে তাকালো। এই নিকষ কালো অন্ধকারে তার চোখ দুটো ঝলমল করে যেন চারপাশ আলো ছড়ালো। লুসিচিয়ান একবার দৃষ্টি তুলে তাকালো আরকে সেই মোহনীয় চোখের দিকে। এরপর নিম্নস্বরে বলে উঠল, এখানে দাঁড়ালি কেন রিক? ভিতরে চল, ভিতরে ওই বাস্টেড এনজো তোর জন্য অপেক্ষা করছে। আরকে কোনো উত্তর দিল না। সে ধীরালয়ে পা বাড়ালো গোডাউনের দিকে। তার বুটের শব্দ যখন গোডাউনের গেটের দিকে এগিয়ে গেল, তখন মনে হচ্ছিল স্বয়ং যমরাজ যেন তার পাওনা আদায় করতে নরকের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আরকে বিশাল গেট পেরিয়ে গোডাউনের ভিতরে প্রবেশ করার ভারী দরজাটার সামনে এসে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তেই ভিতর থেকে কালো পোশাক পরিহিত এক যুবক দরজাটা টেনে খুলে দিল এবং অত্যন্ত বিনয়ের সাথে আরকে হাত উঁচিয়ে সালাম জানালো। আরকে কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার ভাবমূর্তি একদম শান্ত। সে ধীর স্থির পায়ে ছোট্ট ছোট্ট কদম ফেলে এগিয়ে গিয়ে ঠিক এনজিওর সামনে দাঁড়ালো। এনজিও তখন চেয়ারের সাথে করে বাঁধা। আরকে কোনো কথা না বলে বেশ কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো এনজিওকে, যেন তার ভিতরকার ভয়টাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এরপর পাশ থেকে একটা চেয়ার টেনে নিয়ে এনজিওর একদম মুখোমুখি বসলো। চারপাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের উদ্দেশ্যে অত্যন্ত গম্ভীর গলায় আদেশ দিয়ে বলল, আনটাই হিম। আদেশ পাওয়া মাত্রই এক যুবক দৌড়ে এসে তড়িঘড়ি করে এনজিওর বাঁধনগুলো খুলে দিয়ে আবার নিজের জায়গাতে গিয়ে দাঁড়ালো। এনজিও এখন মুক্ত, কিন্তু তার পালানোর শক্তি নেই। সে ভয়ার্থক চোখে তাকিয়ে আছে আরকের দিকে। আরকে অত্যন্ত নিলুপ হাতে ব্যাগ থেকে তার সব থেকে প্রিয় আর ধারালো নাইফটা বের করলো। এরপর এনজিওর ঠান্ডা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নাড়াতে নাড়াতে ছেলেদের উদ্দেশ্যে কড়া গলায় বলল, Did not you give him anything to eat? The boy has struggled up. কথাটা শেষ হওয়া মাত্রই চোখের পলকে নাইফটা এনজিওর হাতের আঙুল এক টানে কেটে ফেললো আরকে। এনজিও এক গগন বিদ্ধারী চিৎকার দিয়ে উঠল, যা পুরো গোডাউনের দেওয়াল কাঁপিয়ে দিল। তাজা গরম রক্ত ছিটকে এসে পড়ল আরকে চোখে মুখে। আরকে তাজা রক্তের ছোঁয়ার আবেশে চোখ বুঝে নিল। এনজিওর কাটা আঙুলটা তখন মেঝেতে পড়ে লাফাচ্ছে। আরকে কয়েক সেকেন্ডের ব্যবধানে এক এক করে এনজিওর সব আঙুলগুলো কেটে ফেলে ধীর পদে উঠে দাঁড়ালো। ছেলেদের উদ্দেশ্যে পুনরায় আদেশ দিয়ে বলে উঠল, Take him home. Make sure no further harm comes to him. ছেলেরা আদেশ পাওয়া মাত্রই এনজিওকে টেনে হিচড়ে দাঁড় করালো। যন্ত্রণায় এনজিও তখন আধমরা। আঙুল কাটা সে বিভৎস মুহূর্তে যন্ত্রণার চেয়েও বড় আতঙ্কে সে নিজের প্যান্টে হিসু করে দিয়েছে। মেঝেতে বয়ে যাচ্ছে প্রস্রাবের ধারা। তা দেখে ছেলেদের একজন নাক সিটকিয়ে বলে উঠল, Was he dropped himself fall pathetic? আর কি আলতো করে দৃষ্টি তুলে তাকাতেই ছেলেটা ভয়ে কুঁকড়ে গেল। মুহূর্তেই তার চোখ মুখ বন্ধ হয়ে গেল। তারা এনজিওকে টেনে বাইরে নিয়ে যেতে শুরু করলো। বেশ কিছু দূরে যেতেই আর কি তাদেরকে থামিয়ে দিল। পুরো গোডাউনে তখন কবরস্থানের মতো স্তব্ধতা। সে এনজিওর দিকে ঘুরে দাঁড়ালো। তারপর এনজিওর উদ্দেশ্যে হাড় হিম করা ঠান্ডা স্বরে বলল, তোর বাপকে বলিস, তোর সামনে স্বয়ং যমরাজ এসেছিল, আর সে দেখতে একদম আর্কের মতো। নিজের কথাগুলো শেষ করেই আর কি খুব নিলুপ্ত ভঙ্গিতে হাতের ইশারায় ওদের বেরিয়ে যেতে বলল। বসের আদেশ পাওয়া মাত্রই ছেলেগুলো আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। আরকে সেই বরফ শীতল চাউনি আর রক্তমাখা শান্ত চেহারা দেখে তাদের শিরদাঁড়া দিয়ে ভয়ের হিমস্রোত বয়ে যাচ্ছে। তারা প্রায় দৌড়ে এনজিওকে পাজাকোলা করে তুলে নিয়ে অন্ধকারের বুক চিরে ছুটল তাদের গন্তব্যে। গোডাউনের সেই নির্জনতা শুধু পড়ে রইল এনজিওর একটা কাটা আঙুল আর তাজা রক্ত। আরকে পকেট থেকে একটা ধপধপে সাদা রুমাল বের করলো। অত্যন্ত ধীর স্থির ভাবে সে নিজের গাল আর চোখের কোণ থেকে অবহেলিত এনজিওর রক্তটুকু মুছে নিল।
তার ঠোঁটের কোণে এখন লেগে আছে এক তৃপ্তিময় হাসি। 2 দিন কেটে গেছে, আর কে একবারের জন্য মেনশনে ফেরেনি। রায়া এই সুযোগে পুরো মেনশনের প্রতিটি কোণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে এবং মনে মনে এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা নিখুঁত ফন্দি এঁটেছে। সে মনে মনে নিজেকে বারবার বলেছে, এটাই সুযোগ, নয়তো আর কে ফিরে এলে সে আর কখনোই এই বন্দিশালা থেকে বেরোতে পারবে না। ঘড়িতে কাঁটা তখন দুপুর 2টো ছুঁই ছুঁই। বাইরে রোদের তেজ আর চারিপাশের নিস্তব্ধতা যেন রায়ার পক্ষে কাজ করছে। আর কে গার্ডেদের দিয়ে রায়ার জন্য বেশ কিছু কাপড় আনিয়েছিল। রায়া সেখান থেকে একটা কালো রঙের ট্রাউজার আর একটা লং শার্ট বেছে নিল। নিজের লম্বা চুলগুলো পরম যত্নে উঁচু করে একটা শক্ত খোপা বাঁধল। পালানোর জন্য সবচেয়ে জরুরি হলো পায়ের যৌথসই জুতো। সে আলমারির এক কোণ থেকে নিজের আরামদায়ক স্নিকার্স জোড়া বের করে পায়ে গলিয়ে নিল এবং ফিতেগুলো শক্ত করে বাঁধল, যাতে দৌড়ানোর সময় কোনো সমস্যা না হয়। এই মেনশন থেকে বেরিয়ে যাওয়ার মোক্ষম সুযোগ। দুপুরের কড়া রোদ বাইরের কাঠগুলো খেয়ে দিয়ে কিছুটা নেতিয়ে পড়েছে, আর বাড়ির মেয়েগুলো যে যার গভীর ঘুমে আচ্ছন্ন। রায়া আর 1 সেকেন্ডেও সময় নষ্ট করল না। বিড়ালের মতো নিঃশব্দ পায়ে সে নিজের ঘরের দরজা খুলে করিডোরে বেরিয়ে এলো। এরপর করিডোরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে রায়া সাবধানে উকিঝুঁকি মেরে দেখল তার বুকটা তখন কামারের হাফের মতো উঠানামা করছে। চারপাশটা একদম নিঝুম, এই দিকটায় কেউ নেই। সে আর এক মুহূর্ত সময় ব্যয় না করে ঝড়ের গতিতে ছুটতে লাগলো ম্যানশনের পিছনের দিকে। রায়া খেয়াল করেছে পিছনের বাগান আর স্টোর রুমের দিকটা গার্ডেদের আনাগোনা কম থাকে, আর এখন দুপুরে আলসেমি ভরা সময় হওয়ায় সব গার্ডেরা সামনের গেটের ছায়ায় বসে আড্ডা দিচ্ছে আর ফোনে ব্যস্ত। রায়া পরিকল্পনা ছিল একদম নিখুঁত। সে গত রাতেই চুপি চুপি একটা পুরনো ভাঙা চেয়ার টেনে এনে দেওয়ালের এক কোণে আড়াল করে রেখেছিল। দ্রুত পায়ে সে সেই চেয়ারটার কাছে পৌঁছল। কাপা কাপা পায়ে ভাঙা চেয়ারটার উপরে ভর দিয়ে কোনো রকমে নিজেকে দেয়ালের উপরে ঠেলে তুলল। 2 হাত দিয়ে শক্ত দেওয়ালটা আঁকড়ে ধরে উপর দিকে ওঠার সময় তার হাতের তালু ছিঁড়ে গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো, কিন্তু সেদিকে রায়ার বিন্দু মাত্র খেয়াল নেই। ও এক লাফে দেয়াল টপকে ওপাশে গিয়ে পড়ল। দেওয়াল থেকে নামতেই পায়ের তলার ঘাস আর ধুলোর স্পর্শে তাকে যেন এক মুক্তির স্বাদ দিল। কিন্তু এখনো বিপদ কাটেনি। রায়া ডানে বামে কিংবা আগে পিছে তাকানোর সাহস করল না। সে জানে ধরা পড়লে এবার আর রক্ষে নেই। গায়ের সবটুকু শক্তি পায়ের উপরে ভর করে সে পাগলের মতো ছুটতে শুরু করলো। জনমানবহীন রাস্তা দিয়ে সে ছুটছে, যেদিকে তার চোখ দুটো যায়। তার লক্ষ্য একটাই, আর্কের থেকে অনেক দূরে পালিয়ে যাওয়া। দীর্ঘ 6 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু রায়ার বিরামহীন দৌড়ানি থামেনি। সে তপ্ত দুপুরে বেনশনের দেয়াল টপকে যে মরণপণ ছুটতে সে শুরু করেছিল, এখন সন্ধ্যার আধার পেরিয়ে রাতের কালো ছায়া চারপাশকে গ্রাস করে নিয়েছে। ক্লান্তিতে তার ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। প্রতিটি নিঃশ্বাস যেন আগুনের হলকার মতো বের হচ্ছে। তবুও তার থামার উপায় নেই। অন্ধকার বনের ভিতর দিয়ে আসার সময় ঝোপঝাড়ের তীক্ষ্ণ কাঁটা আর নাম না জানা লতাগুল্ম তার পা দুটোকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। চামড়া ছিঁড়ে চুঙিয়ে পড়া তাজা রক্ত যখন পায়ের গোড়ালি দিয়ে গড়িয়ে জুতোর ভিতরে প্রবেশ করছে, সেই আঠালো অনুভূতিতে রায়ার শরীর রিরি করে উঠছে, কিন্তু থামার উপায় নেই। তার স্নায়ুতন্ত্র এখন ব্যথায় সংবেদন হারিয়ে ফেলেছে। সেখানে কেবল একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, ছুটতে হবে, ছুটতে হবে। শরীর যখন বলছে আর পারছি না, তখন তার আন্তরিক মস্তিষ্ক তাকে চাবুক মেরে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। বনের নিস্তব্ধতা ছিঁড়ে
হঠাৎ অনেক দূর থেকে যানবাহনের তীব্র হর্নের শব্দ রায়ার কানে এলো। কর্কশ সেই আওয়াজটা এই মুহূর্তে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতের মতো মনে হলো। ওই তো বড় সড়ক, ওই তো বড় যান্ত্রিক কলহল। আর মাত্র সামান্য কিছু পথ পেরোলেই সে মানুষের দেখা পাবে। ছুটতে ছুটতেই রায়া একটু পর পর ঘাড় ঘুরিয়ে পিছনে দেখছে। অন্ধকারের বুক চিরে কোনো ব্ল্যাক স্যুটের গার্ড তাকে ধাওয়া করছে। এখনো পর্যন্ত নিকষে অন্ধকার ছাড়া পিছনে আর কিছুই দেখা যাচ্ছে না। রায়ার শরীরের শেষ বিন্দু শক্তিটুকু নিগড়ে দিয়ে সে বড় সড়কের আলোর দিকে পা বাড়ালো। ঝাপসা চোখে সে দেখতে পেল হেডলাইটের আলোগুলো বাতাসের বুক চিরে দ্রুত চলে যাচ্ছে। ওই সড়কের পিচঢালা পথটাই এখন তার একমাত্র আশ্রয়। দীর্ঘ এক ক্লান্তিকর সফর শেষে ইতালির ধুলো উড়িয়ে যখন আর কি বাংলাদেশে পা রাখল, তখন আকাশ জুড়ে গোধূলির রক্তিম আভা। বিশাল ল্যান্ড রোভার থেকে যখন সে ধীর পায়ে নিচে নামল, সারা শরীর তখন রোমের হিমশীতল বাতাসের গন্ধ। মেনশনে পা রাখা মাত্রই যখন তার কানে এলো রায়া নেই, সে পালিয়েছে, তখন যেন এক মুহূর্তে থমকে গেল চারপাশ। তার সে চিরচেনা বরফ শীতল শান্ত মেজাজটা যেন আগ্নেয়গিরির উত্তাপে চুরমার হয়ে গেল। আর্কের রাগ সচরাচর দেখা যায় না, কিন্তু আজ সেই ভয়ঙ্কর প্রলয়কারী নীরবতাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। সে কোনো চিৎকার করল না, কাউকে শাসালোও না। পকেট থেকে পিস্তল বের করে অত্যন্ত ঠান্ডা মাথায় সামনের সারিতে দাঁড়িয়ে থাকা 3 জন গার্ডের পায়ের উপরের অংশে গুলি চালালো। নিস্তব্ধ ঘরের গুলির কর্কশ শব্দে চাবুকের মতো আছড়ে পড়ল। বারুদের গন্ধে ভারী হয়ে উঠল বাতাস। গুলি খাওয়া গাড়িরা যন্ত্রণায় কুকড়ে গেলেও টুশব্দ করার মতো সাহস পেল না। তারা রক্তাক্ত অবস্থায় হাঁটু মুড়ে মেঝেতে স্থির হয়ে বসে রইল, যেন এই শাস্তিটাই তাদের প্রাপ্য ছিল। আর কে একবারও তাদের দিকে ফিরেও তাকালো না। তার দৃষ্টি এখন স্থির, চোয়াল শক্ত। যে মেয়েকে সে নিজের ছায়ায় বন্দি করে রেখে দিতে চেয়েছিল, সে তার নাকের টোকা দিয়ে বেরিয়ে গেছে। এই অপমান সে মেনে নিতে পারছে না। শহরটা তখন কেবল রাতের অন্ধকারে ডুব দিচ্ছে। আর্কের নির্দেশে পুরো মেনশন যেন এক জীবন্ত নরকে পরিণত হলো। প্রতিটি ব্ল্যাক স্যুটেড গার্ডার তার গুপ্তচরেরা ক্ষুধার্ত নেকড়ের মতো শহরের প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। রায়া বেশ কিছুক্ষণ বড় সড়কের ধারে ঠায় দাঁড়িয়ে রইল। একটা গাড়ি, অন্তত একটা সাহায্য পাওয়ার আশায় সে চাতক পাখির মতো চেয়ে আছে। কিন্তু এই নিঝুম রাতের ধবমান গাড়িগুলো কোনোটাই তার সামনে থামার প্রয়োজন মনে করল না। রায়া আর ঝুঁকি নিল না। এখানে দাঁড়িয়ে থাকা মানেই আর্কের হাতে ধরা পড়া। সে আবারও পা চালাতে শুরু করলো। ক্লান্তিতে দেহ ভেঙে আসছে। কোথায় যাচ্ছে তার কোনো দিশা নেই, কারণ এই এলাকাটা তার কাছে সম্পূর্ণ অপরিচিত। অন্ধকারকে সাথী করে রায়া পূর্ব দিকে হাঁটছে। হঠাৎ পিছনে নিস্তব্ধতা ছিঁড়ে একটা ইঞ্জিনের গর্জন উঠল। একটা কুচকুচে কালো মার্সিডিস এসে ঠিক তার পিছনে ব্রেক কষল। রায়া শিরদাঁড়া দিয়ে ভয়ের এক শীতল স্রোত বয়ে গেল। সে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু গাড়িটি নিলুপ্ত গতিতে আবারও তাকে ধরে ফেলল। এবার জানালার কাঁচ নামিয়ে ভিতর থেকে এক বিরাট কণ্ঠস্বর ভেসে এলো। আরে ম্যাম, কে আপনি? এত রাতে একা একা কোথায় যাচ্ছেন? শুনছেন? এই যে। অপরিচিত সেই কণ্ঠ শুনে রায়ার পা জোড়া যেন স্থির হয়ে গেল। সে কপাল কুঁচকে পিছনে ফিরে তাকালো। ঠিক তখনই গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো কৃষ্ণবর্ণের এক অসম্ভব সুদর্শন যুবক। লোকটার গম্ভীর কালো চোখ দুটোর মনিতে একরাশ কৌতূহল। লোকটা দীর্ঘদেহী, উচ্চতায় হয়তো আর্কের চেয়েও 2-3 ইঞ্চি লম্বাই হবে। পরনে দামি স্যুটবুট, পুরো অবয়বে এক অমোঘ আকর্ষণ। এই যে ম্যাম, একা একা কোথায় যাচ্ছেন?
লোকটার গম্ভীর কণ্ঠস্বরে রায়ার ঘোর কাটল। সে দ্রুত তার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, আমি আমি হারিয়ে গেছি, রাস্তা চিনতে পারছি না। লোকটা এবার ঠোঁটের কোণে চমৎকার এক টুকরো হাসি ফুটিয়ে তুলল, বলল, কোথায় যাবেন? চলেন, আমি পৌঁছে দিয়ে আসছি। রায়া দোটানায় পড়ে গেল। এই অচেনা অজানা লোকটাকে কি বিশ্বাস করা ঠিক হবে? এক বিপদ থেকে বাঁচতে গিয়ে কি সে অন্য বড় কোনো বিপদে পা দিচ্ছে? রায়া ভাবুক মুখটা দেখে লোকটা ভ্রু কুঁচকে মৃদু হাসল, যেন সে রায়ার মনের কথা পড়ে ফেলেছে। নরম স্বরে অভয় দিয়ে বলল, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি একদম আপনার সঠিক ঠিকানায় পৌঁছে দিয়ে আসবো আপনাকে। চারপাশে কোনো সাহায্য নেই, পিছনে যমরাজের মতো তাড়া করছে আর কে। রায়ার কোনো উপায় না পেয়ে গুটিসুটি পায়ে এগিয়ে গাড়িতে বসলো। লোকটা ড্রাইভিং সিটে বসে লুকিং গ্লাসে একবার রায়ার ভীত সন্ত্রাস মুখটা দেখে নিল। এরপর ধীরে গাড়ির সকল দরজা লক করে দিয়ে গাড়ি স্টার্ট দিল। কিন্তু অদ্ভুত বিষয় হলো, গাড়িটি বড় সড়ক ছেড়ে ধীরে ধীরে ঘন জঙ্গলের ভিতরের অন্ধকার রাস্তার দিকে ছুটতে লাগলো। গাড়ির চাকা মূল সড়ক ছেড়ে জঙ্গলের কাঁচা রাস্তায় গড়াতেই রায়ার শরীর হিম হয়ে এলো। সে চিৎকার দিয়ে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ওদিকে কেন যাচ্ছেন? গাড়ি থামান বলছি, গাড়ি থামান। কিন্তু লোকটা যেন পাথর, তার কানে রায়ার কোনো আর্তনাদই পৌঁছাচ্ছে না। সে সামনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে স্টিয়ারিং ঘোরাচ্ছে, মুখে বিন্দুমাত্র কোনো প্রতিক্রিয়া নেই। লোকটার এই নির্বিকার রহস্যতা দেখে রায়া এবার মরিয়া হয়ে হুমকি দিল, গাড়ি থামান, নয়তো কিন্তু আমি এই চলন্ত গাড়ি থেকে লাফ দেব। তবুও কোনো জবাব নেই। লোকটার মুখভঙ্গি যেন এক দুর্ভক্ষ দেওয়াল, সেখানে ভয় বা দয়া কোনোটারই ঠাঁই নেই। সে একদম নির্বিকার ভঙ্গিতে নিজের গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। রায়া এবার হিতাহিত জ্ঞান হারিয়ে সত্যি দরজার হ্যান্ডেল ধরে সজোরে টান দিল, কিন্তু দরজা নড়ল না। সে কয়েকবার হ্যাচকা টান দিয়ে বুঝতে পারলো দরজাগুলো আগেই সেন্টার লক করে দেওয়া হয়েছে। রায়া আর নিজেকে ধরে রাখতে পারল না। এতক্ষণ ধরে জমে থাকা সব আতঙ্ক এবং ক্লান্তি এবার বাঁধ ভাঙা কান্নার রূপ নিল। সে ফুফিয়ে কেঁদে উঠল, আকুতি করল, প্লিজ গাড়ি থামান। আমি আপনার কি ক্ষতি করেছি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? জঙ্গলের অন্ধকার আরো ঘন হয়ে আসছে। গাছের ডালপালা ছায়াগুলো গাড়ির জানালার কাছে ভুতুড়ে নকশা তৈরি করছে। গাড়ির ভিতরে রায়ার কান্নার আওয়াজ আর বাইরে ঝিঝি পোকার ডাক মিলেমিশে এক বিভীষিকা তৈরি করেছে। লোকটা এবার লুকিং গ্লাসে একবার রায়ার বিধ্বস্ত মুখের দিকে তাকালো। তার চোখের সেই কৌতূহল এখন এক অদ্ভুত শীতলতার রূপ নিয়েছে। রায়ার আর্তনাদ তাকে স্পর্শ করেছে বলে মনে হলো না, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অজানা রহস্যময় ক্রূর হাসি, যা দেখে রায়ার কলিজা শুকিয়ে এলো। রায়ার ভয়ে ফের পাগলের মতো দরজা খোলার চেষ্টা করলো। তা দেখে লোকটা তখন অত্যন্ত ধীর স্থির কণ্ঠে বলল, শান্ত হন ম্যাম, চিৎকার করে নিজের শক্তি ক্ষয় করবেন না, গন্তব্য খুব কাছে। রায়া কথাটার অর্থ বুঝে ওঠার আগেই দেখলো গাড়িটা জঙ্গল পেরিয়ে এক বিশাল লোহার গেটের সামনে এসে দাঁড়িয়েছে। গেটটা দেখা মাত্রই রায়ার হৃৎপিণ্ডে যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই গেটটা, এই সীমানার প্রাচীন সবই তার চেনা। লোকটা তাকে মুক্তি দেয়নি, বরং জেনে শুনে ফিরিয়ে এনেছে সেই অভিশপ্ত নরকে, যেখান থেকে সে নিজের জীবন বাজি রেখে পালিয়েছিল। মার্সিডিসটা ধীর গতিতে আর্কেন মেনশন চত্বরে গিয়ে থামলো। ইঞ্জিনের শব্দ বন্ধ হতে চারপাশটার এক মরণ ঘন স্তব্ধতায় ডুবে গেল। রায়া ফ্যালফ্যাল করে তাকিয়েছে সামনে সেই রাজকীয় অট্টালিকার দিকে। তার মুক্তির স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। গাড়ির দরজার লক খোলার শব্দ হলো।
লোকটা এবার অত্যন্ত ঠান্ডা এবং গম্ভীর গলায় বলল, নেমে আসুন ম্যাম, আপনার জন্য কেউ ভেতরে অধীর আগ্রহে অপেক্ষা করছে। রায়া কাঁপা কাঁপা দৃষ্টিতে জানালার বাইরে তাকালো। দেখলো মেনশনের বারান্দায় জলজল করছে একটা ছায়ামূর্তি। লোকটার এক হাতে জ্বলন্ত সিগারেট, যার ধোঁয়া রাতের অন্ধকারে কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে। আর কে? সে নিজে যেখানে দাঁড়িয়ে আছে এক ধূর্ত শিকারীর মতো। তার চোখে মুখে কোনো উদ্বেগ নেই, বরং আছে এক পৈশাচিক জয়ের হাসি। যেন সে জানতো রায়া এই জাল ছেড়ে কোথাও যেতে পারবে না। রায়া পলকহীন চোখে উপরের দিকে তাকিয়ে রইল, যেন সে এক পাথুরে মূর্তিকে দেখছে যে তার নিয়তিকে নিয়ন্ত্রণ করছে। ভয়ে এক হিমশীতল স্রোত তার মেরুদণ্ড বেয়ে নেমে যাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসায় সে বারবার ঠোক গেলার চেষ্টা করছে, কিন্তু সেখানেও যেন এক তলা যন্ত্রণা আটকে আছে। দূরের বারান্দা থেকে রায়ের এই অসহায়ত্ব স্পষ্ট দেখতে পেল আর কে। রায়ার পাউন্ডশুটের মুখে তার কুকড়ে যাওয়া শরীরটা দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সেটা যেমন তৃপ্তির তেমনি ভয়াবহ। লোকটা তার হাতে থাকা সিগারেটের শেষ টান দিয়ে সেটা দূরে ছুঁড়ে ফেলল। ধোঁয়াটুকু আকাশের দিকে উড়িয়ে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, যত জোরেই পালাও না কেন বেবি ডল, আমার কাছ থেকে পালানোর কোনো পথ নেই। কারণ দিন শেষে তুমি যে পথ বেছে নাও না কেন, সব পথ শেষ পর্যন্ত এসে মিশবে একজন মানুষের কাছে, আর সেই মানুষটাই হলো আর কে। ঘরটা মরা আলোর এক অদ্ভুত ধূসরতায় আচ্ছন্ন। চারিদিকের দেওয়ালগুলো যেন চারপাশ থেকে রায়াকে পিষে ফেলতে চাচ্ছে। এই ঘরের ঠিক মাঝখানে বসানো হয়েছে বিশাল আকার এক লোহার খাঁচা। খাঁচাটা এমন ভাবে তৈরি হয়েছে যে ভিতরে দাঁড়ালে মনে হয় আকাশটা হাত কয়েক লোহার শিকলের কাছে বিক্রি হয়ে গেছে। তার ভিতরে বন্দী হয়ে আছে রায়া। উপর থেকে ঝুলে থাকা ঝুলন্ত লণ্ঠনের ম্লান আলোয় খাঁচার প্রতিটি লোহার শিকল রক্ত জল করা শীতলতায় চিকচিক করছে। রায়া যেন সেই খাঁচার ভিতরে এক বন্দি সোনার পাখি, যাকে আগলে রাখার সবচেয়ে বেশি কাম্য হলো তাকে কুক্ষিগত করে রাখা, যে সামান্য সুযোগ পেলেই সে ডানা ঝাপটে হারিয়ে যাবে। আর সে ক্ষতি অবর্ণনীয়। বিশাল কক্ষের মাঝখানে রাখা এই বিশালাকার লোহার খাঁচাটি যেন কোনো প্রাচীন রূপকথার অভিশপ্ত কারাগার। রায়া খাঁচার ভিতরে উন্মাদের মতো ছটফট করছে। সে একবার এই কোণ থেকে অন্য কোণে ছুটছে, আবার পরক্ষণেই শিকলের উপরে ঝাঁপিয়ে পড়ছে। তার নরম হাতের তালুগুলো লোহার রুক্ষ স্পর্শে লাল হয়ে গেছে। জায়গায় জায়গায় ঘর্ষণ লেগে চামড়া ছিঁড়ে যাওয়ার উপক্রম। সে দুহাতে শিকলগুলোকে ধরে সর্বশক্তিতে নাড়া দিচ্ছে, ঘর কাঁপিয়ে আর্তনাদ করছে মুক্তির জন্য। কিন্তু শিকলগুলো পাথরের মতো অনড়। প্রতিটি ব্যর্থ ঝাপটানির পর রায়ার শক্তি যখন ক্লান্তিতে ভেঙে পড়ছে, তখন তার চোখের জল খাঁচার ভিতরে বয়ে মেঝের শীতল ধুলোর মিশিয়ে একাকার হয়ে যাচ্ছে। খাঁচা থেকে ঠিক কয়েক ফুট দূরত্বে এক চামড়ার ইজি চেয়ার টেনে বসে আছে আর কে। তার এক হাতে জ্বলন্ত সিগারেট, যা ছাই দীর্ঘ হয়ে ঝুলে আছে, অথচ সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ার দিকে। তার চোখে কোনো অনুশোচনা নেই, কোনো রাগও নেই, আছে এক নিদারুণ শীতলতা। রায়ার প্রতিটি আর্তনাদ, তার প্রতিটি ছটফটানি আর্কির কাছে যেন কোনো থিয়েটারের নিখুঁত প্রদর্শনীর মতো মনে হচ্ছে। আর্কির হাতে থাকা সিগারেট ধীরালয়ে একটা লম্বা টান দিয়ে ধোঁয়াটা সরাসরি খাঁচার দিকে ছাড়লো। সেই ধোঁয়ার কুণ্ডলি শিকলের ফাঁকে গলে ভিতরে ঢুকে রায়াকে যেন বিদ্রুপ করছে। হারকের এই পাথরের মতো স্থির হয়ে বসে থাকাটা লোহার খাঁচার চেয়েও বেশি দম বন্ধকর। সে কোনো কথা বলছে না, কোনো বাধাও দিচ্ছে না, শুধু নিঃশব্দে উপভোগ করছে তার নিজের হাতে তৈরি করা এই জীবন্ত নরক
বুকে বন্দি থাকা রায়ার সকল ছটফটানি। রায়া যখন নিজের সবটুকু শক্তি হারিয়ে শেষ চেষ্টাটুকু বিফল করে খাঁচার এক কোণে নেতিয়ে পড়ল, তখন ঘর জুড়ে নেমে এলো এক শুনশান নীরবতা। এতক্ষণ ধরে চলতে থাকা হাহাকার আর লোহার শিকলের ঝাঁকানি থেমে যেতেই আর কি তার আসন ছেড়ে উঠে দাঁড়ালো। তার প্রতিটি পদক্ষেপের শব্দ এই নিস্তব্ধ ঘরে এক বিভীষিকা তৈরি করেছে। আর কে খাঁচার একদম কাছে এসে দাঁড়ালো। তার লম্বা আঙ্গুলগুলো খাঁচার শিকলের উপরে দিয়ে সাইড করে নিয়ে গেল, যেন সে তার প্রিয় কোনো বাদ্যযন্ত্র বা শিল্পকর্মে স্পর্শ করছে, এবং কিছুটা ঝুঁকে খাঁচার ভিতরে আর্তনাধীন রায়ের মুখের খুব কাছে নিজের মুখটা নিয়ে গেল। তারপর এক অদ্ভুত নিঃশব্দ গলায় ফিসফিসিয়ে পড়ল, তুমি কি সত্যি বিশ্বাস করো আমার কাছ থেকে পালাতে পারবে? সেটা কোনোদিনও সম্ভব নয়। একটা কথা মনে রেখো, আমি তোমার প্রেমিক নই, আমি তোমার সেই ভয়ঙ্কর আসক্ত যে মৃত্যুর পরও তোমার পিছু ছাড়বে না। শুধু এটা নিশ্চিত করতে, মৃত্যু তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিল, তুমি কখনো অন্য কারো হবে না, তুমি শুধু আমারই থাকবে। কথাগুলো শেষ করে আর কে একবার রায়ার বিবর্ণ মুখটার দিকে তৃপ্তির দৃষ্টিতে তাকালো। তারপর কোনো উত্তরের অপেক্ষা না করেই সোজা হয়ে দাঁড়ালো। নিজের শার্টের বোতামটা একবার ঠিক করে নিল। এরপর কোনো শব্দ না করে ধীর কদমে ঘর থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার পর ঘরের বাতাসে কেবল রয়ে গেল সিগারেটের কড়া গন্ধ। ঘর থেকে বেরিয়ে দীর্ঘ করিডোর পার হয়ে সিঁড়ির মুখে আসতেই থমকে দাঁড়ালো আর কে। উপর থেকে দেখলো নিচের তলার ড্রয়িং রুমের আভিজাত্য সোফার 3 জন বসে আছে। তাদের শরীরী ভাষা বলে দিচ্ছে তারা দীর্ঘক্ষণ ধরে অধীর আগ্রহে আর কি জন্য অপেক্ষা করছে। আর কি কোনো কথা না বলে নিজের বুটের গাম্ভীর্যপূর্ণ তপ শব্দ করে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়াতেই রীতিমতো ওরা 3 জন বসা থেকে উঠে ঝাঁপিয়ে পড়লো আর্কের উপর। তাদের চোখে মুখে কৌতূহল আর দুষ্টুমি মেশানো এক অদ্ভুত চপলতা। দোস্ত, তোর মতি গতি কিন্তু আমার ঠিক সুবিধা ঠেকছে না। তুই কিন্তু শেষমেশ ওই মেয়েটার প্রেমে পড়ছিস। লুসি চেয়ানের এমন সরাসরি প্রশ্নে আর্কের কপালে বিরক্তির ভাঁজ পড়ল, তবে সে কোনো উত্তর দিল না। পাথরের মূর্তির মতো ভাবলেশীন মুখে ঠায় দাঁড়িয়ে রইল। এবার পাশ থেকে সেই কৃষ্ণবর্ণের যুবকটা বলে উঠল, বল না রিক, তুই কি সত্যি ওই পুচকে মেয়েটার প্রেমে পড়েছিস? বাকি ছিল মাইকেল। সেও ওই দুজনের সাথে তাল মিলিয়ে টিপুনি কেটে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ বস, আমিও জানতে চাই, বলো না বস, তুমিও কি ওই মেয়েটাকে? বন্ধুদের এই ছেলে মানুষই অনর্গল প্রশ্নে আর কে ধৈর্য এবার বাঁধ ভাঙল। সে ধাক্কা দিয়ে ওদেরকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে দিতে ধমকেশ্বরে পড়ল, লুসিসিয়ান, মাইকেল, জুলফিকার, তোরা যদি তোদের ওই মুখ দিয়ে আর একটা কথা শব্দ উচ্চারণ করিস, আইসাওয়ার, তোদের জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব পোলাপান। মুহূর্তেই ড্রয়িং রুমের সেই চপলতা থেমে গেল। আর্কের কণ্ঠে সেই হিমশীতল কঠোরতা শুনে 3 জনের মুখে ভয়ে ফ্যাকাশে হয়ে চুপসে গেল। তবে মনে মনে আর্কেকে 2-4টে গালি দিতে ছাড়ল না। মাইকেল আর জুলফিকার আজই আর্কের সাথে বাংলাদেশে ফিরেছে। আসলে আর্কে ওদের নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায়নি, তাই অনেকটাই জোর করে, বলতে গেলে ধরে বেঁধে ওদেরকে নিজের সাথে করে নিয়ে এসেছে। মেনশনে ফিরতেই যখন ওরা জানতে পারলো রায়া নেই, সুকৌশলে পালিয়েছে, জুলফিকার এক মুহূর্ত দেরি করেনি। তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছিল রায়াকে খোঁজার জন্য। রায়ার কথা তারা 3 জনে আগের থেকেই জানতো। আর কি তাদের গ্রুপ কলে অনেক আগেই সবটা খুলে বলেছিল। দেখিয়েছিল রায়ার কিছু ছবি। সেই ছবির আদল জুলফিকারের মগজে গেঁথেছিল পাথরে খোদাই করা নকশার মতো। তাই মাঝ রাস্তায় যখন একটা মেয়েকে ওভাবে দিশেহারা হয়ে বিমর্ষ অবস্থায় ছুটতে দেখল,
জুলফিকার আর বুঝতে বাকি রইল না যে এটাই রায়া, যাকে আর কে হন্য হয়ে খুঁজছে। নিজের সূক্ষ্ম বুদ্ধি আর উপস্থিত জ্ঞান খরচ করে সে অতি সাবধানে রায়াকে আবারও মেনশনে ফিরিয়ে এনেছে। আসলে রায়াকে ফিরিয়ে না আনলে উপায়ও বাকি ছিল আর কি তাদের 4 জনের হৃৎপিণ্ড। এই একটা মানুষের জন্য ওরা নির্দ্বিধায় নিজেদের জীবন বাজি রাখতে পারে। দুনিয়ার চোখে ওরা শুধু বন্ধু বলে হলেও ওদের মধ্যেকার সম্পর্ক সির্ফ বন্ধুত্বের সাধারণ সংজ্ঞার সীমাবদ্ধ নয়, এ যেন এক অলিখিত রক্তহীন ভ্রাতৃত্ব, আত্মার এক গভীর বন্ধন। জীবনের প্রতিটি ঝোড়ো হাওয়ায় ওরা 4 জনের ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে। কেউ কাউকে এক চুলো ছেড়ে যায় না। কিন্তু এই অগাধ ভালোবাসা আর নিবিড় বন্ধুত্বের মাঝেও একটা অদৃশ্য দেওয়াল আছে, আর তা হলো আরকির ব্যক্তিত্ব। সে যেন এক জীবন্ত আগ্নেয়গিরি, যে কোনো সময় যার শান্ত রূপটা প্রলয়ঙ্কারী হয়ে উঠতে পারে। প্রচন্ড গম্ভীর, রহস্যময় আর অসম্ভব রাগী এই মানুষটাকে ওরা জান দিয়ে ভালোবাসলেও তার রাগের সামনে সরাসরি দাঁড়ানোর দুঃসাহস কারণ নেই। আরকের এই মৌনতা যেমন ভিত্তি জাগানিয়া, তার ধমক তেমনি আত্মা কাঁপানো। তাই রায়াকে ফিরিয়ে আনাটা কেবল দায়িত্ব ছিল না, ছিল আরকের সেই দুর্ভেদ্য শাসনের প্রতি তাদের অকৃত্রিম এক অনুগত কুর্নিশ। ওদের 3 জনকে মুহূর্তেই চুপসে যেতে দেখে আরকের মনের গহীনের কোণে জমানো কঠোরতা বরফটা একটু গলল। বাইরে সে যতই গম্ভীর আর রাগী হোক না কেন, এই 3টে মানুষের সামনে এসে দাঁড়ালে তার ভিতরের রিক সত্তাটা মাঝে মধ্যেই উকি দেয়। সে নিজের অজান্তেই মনে মনে একটু হাসল। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের আগায় ধরে থপ করে সোফায় বসে পড়ল। ঠিক তখনই এক ঝটকায় সেটা কেড়ে নিল জুলফিকার। আর কে এবার রাগ করল না, বরং তার ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসি ফুটে উঠল। সে দৃষ্টি ঘুরিয়ে জুলফিকারের দিকে তাকিয়ে দুষ্টুমি ভরা ভঙ্গিতে ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, আরে আমারটা নিলি কেন? তোর নিজের কাছে নেই জুচ্ছর? জুলফিকার যেন বন্ধুর কথা শুনতেই পেল না। সে উল্টে ভাবশীলতায় মেয়েদের মতো ঠোঁট উল্টে এক অদ্ভুত মুখভঙ্গি করল। তার সেই রসিকতা ভরা মনোরঞ্জন মাখা মুখ দেখে আর কি এবার আর নিজের গাম্ভীর্য ধরে রাখতে পারল না। গমগমে গলায় সশব্দে হেসে উঠে বলল, ইস, খোদা তোরে মেয়ে বানালে খুবই ভালো হতো রে। জুলফিকারের উত্তরের ধরনে কোনো আড়ষ্টতা নেই। সে সিগারেটটা নিজের পকেটে চালান দিয়ে একদম সোজা সাপটা বলে বসলো, কেন, মেয়ে হলে কি বেডে নিয়ে মজা নিতে নাকি? জুলফিকারের এমন অসংকোচ আর লোমাহীন উত্তর শুনে ড্রয়িং রুমের গোমট আবহাওয়াটা যেন এক নিমেষেই কপুরের মতো উড়ে গেল। মাইকেল আর লুসিচিয়ান দুজনেই একসাথে সশব্দে অট্টহাসিতে ফেটে পড়ল। আর কে ওদের সেই প্রাণখোলা হাসি দেখে নিজেও হাসিতে যোগ দিল। তারপর নিজের নিচের ঠোঁটটা কামড়ে ধরে চোখ টিপে বলল, হ্যাঁ, নিলে মন্দ হতো না। কি বলিস মাইকেল? হ্যাঁ বস, তাহলে তো একদম জমে ক্ষীর হয়ে যেত। বলেই মাইকেল ঠোঁট টিপে হাসল। জুলফিকার এবার কৃত্রিম রাগে ফিরে বুক পেকিয়ে মাইকেলকে উদ্দেশ্য করে চিমটি কাটল। শালা বসের চামচা, তোরে রোজ সকালে কুত্তার মুখ দিয়ে গোসল করানো দরকার, তাহলে তুই বসের চামচামি করা বন্ধ করতি। কথাটা বলেই সে কয়েক সেকেন্ড অপেক্ষা করলো কোনো পাল্টা উত্তরের আশায়, কিন্তু তার পরিবর্তে যা এলো তা হলো বন্ধুদের সম্মিলিত অট্টহাসির এক দমকা হাওয়া। জুলফিকার নিজেও আর নিজের হাসি চেপে রাখতে পারল না, সেও যোগ দিল সেই হাসির মিছিলে। লুসিচিয়ান তো হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাওয়ার উপক্রম।
সে হাসির ফাঁকে ফাঁকে টেনে টেনে বারবার বলতে লাগলো, রোজ সকালে কুত্তার মুখ দিয়ে গোসল করবি, মনে রাখিস। মাইকেল, রোজ সকালে। তোর মুখে কি গন্ধ! ইয়াক, তুই দিনে 3 বেলা কুত্তার মধ্যে কুলি করবি, বুঝলি? তাহলে গন্ধ চলে যাবে। মাইকেলের কথায় ওদের হাসি আরো গাঢ় হলো। এই অবস্থায় এখন ওদের দেখলে কেউ বুঝতেই পারবে না যে বাইরের জগতে এরা কতটা ভয়ঙ্কর। একটু আগে নিস্তব্ধতা ঘিরে থাকা বিশাল মেনশনের ড্রয়িং রুমটা এখন হাসির কলরতে মুখর। 4 বন্ধুর এই অটুট বন্ধনার খুনসুটি যেন প্রমাণ করে দেয় বাইরের পৃথিবীর জন্য তারা যতই নিষ্ঠুর আর দুর্ভাগ্য হোক না কেন, একে অপরের কাছে তারা আজও সেই পুরনো সহজ সরল ছেলেবেলার বন্ধু। বেশ কিছুক্ষণ প্রাণখোলা হাসির পর ড্রয়িং রুমের আবহাওয়া আবার স্বাভাবিক। হাসি থামিয়ে 4 জনেই এখন গম্ভীর। সোফায় হেলান দিয়ে আরকে একটা নতুন সিগারেট ধরালো। সিগারেটের রেশটুকু ছেড়ে সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। তার কণ্ঠস্বর এখন অনেক বেশি শান্ত। আমি তাকে ভালোবাসতে চাই না। ভালোবাসা একসময় ফুরিয়ে যায়, ফিকে হয়ে যায়। লাভ ইজ এ ফিলিটিং ইমোশন, এ টেম্পোরারি কমফোর্ট দ্যাট আই হ্যাভ নো ইন্টারেস্টেড ইন। আমি তার এমন এক গ্রহ হতে চাই যা থেকে সে কোনোদিনও মুক্তি পাবে না। আমি তার ভবিষ্যৎ হতে চাই। তার এই চরমপন্থী কথাগুলো শুনে জুলফিকার বেশ গম্ভীর হয়ে গেল। সে আর্কের চোখের দিকে তাকিয়ে খুব নিচু কিন্তু দৃঢ় গলায় বলল, তুই যেটা চাচ্ছিস সেটা ধ্বংস, রিক। আমাদের মতো মানুষরা যারা প্রতিনিয়ত বন্দুকের নলের উপর বাস করি, আমাদের লাইফের কোনো গ্যারান্টি নেই। আজ আছি কাল নেই। তাই শুধু শুধু একটা নিষ্পাপ জীবন আমাদের এই অন্ধকার জীবনের সাথে না জড়ানোই উত্তম। ছেড়ে দে ওকে। লুসেচিয়ান এতক্ষণ চুপচাপ শুনছিল। সে শুধু এইটুকুই বলল, জুলফি ঠিকই বলেছে বস। আমাদের ছায়াগুলো যেখানে অভিশপ্ত, সেখানে এই মেয়েটা কি আমাদের সাথে টিকে থাকতে পারবে? ও তো ভেঙে গুড়িয়ে যাবে। জেদ করিস না রিক, মেয়েটাকে ছেড়ে দে। বন্ধুদের উপদেশ যেন আর্কের কানেই ঢুকছে না। সে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে এখন সেই চেনা শীতল কাঠিন্য। সে কেবল যাওয়ার আগে একটা কথাই বলে গেল, দয়া দুর্বলদের জন্য, আর স্বাধীনতা সেটা তাদের জন্য যাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ও কোনো অতিথি নয়, ও এমন এক আত্মা যাকে আমি নিজের বলে দাবি করেছি। আমি ওকে মুক্ত করতে চাই না। আমি চাই ও চিরকাল আমার বন্দী হয়ে থাকুক। আর কোনো উত্তরের অপেক্ষা না করেই আরকে গাম্ভীর্য নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। তার প্রতিটি পদক্ষেপের শব্দ পুরো মেনশন যেন কেঁপে উঠল। আরকে চলে যাওয়ার পর ড্রয়িং রুমে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল 3 জন। জুলফিকার এবার ফিসফিস করে বলে বসলো, শালা দিনকে দিন আরো ডেঞ্জারাস হয়ে উঠছে। ওই মেয়েটার উপর ওর অবসেশন যে কোনো পর্যায়ে পৌঁছাবে ভেবেই গায়ে কাটা দিচ্ছে। ইমতিয়াজ সওদাগর বারান্দার শীতল মেঝেতে দেয়াল ঘেঁষে অসহায়ের মতো বসে আছেন। বাইরের অন্ধকারটা যেন ধীরে ধীরে তার বুকের ভিতরটাকে গ্রাস করে নিচ্ছে। ইদানিং শরীরটা একদম সায় দিচ্ছে না তার। ভিতরে ভিতরে একটা ক্ষয় রোগ যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু শরীরের সেই যন্ত্রণা চেয়েও তীব্র হয়ে বাড়ছে তার মনের হাহাকার। আজ কতগুলো দিন হতে চলল, মেয়েটার কোনো খোঁজ নেই। প্রায় কোথায় আছে, কেমন আছে, আদেও বেঁচে আছে কিনা, এই অনিশ্চয়তা তাকে পাগল করে দিচ্ছে। তিনি যখন বুঝতে পারলেন জীবনে তিনি ঠিক কতটা বড় ভুল করেছেন, ততদিনে বোধহয় সময় অনেকটা পেরিয়ে গেছে। অনুশোচনায় এক বিশাল পাথর তার বুকে চেপে বসে আছে। তাই আজ আর স্থির থাকতে পারলেন না। সন্ধ্যার ঝাপসা আলোয় পুলিশ স্টেশনে গিয়ে মেয়ের হারিয়ে যাওয়ার একটা জিডি করে এসেছেন। মেয়ে নিখোঁজ হওয়ার খবরটা থানায় জানাতে দীর্ঘ 10-15 দিন দেরি হয়ে গেছে। ইমতিয়াজ সওদাগর যখন কাপা কাপা পায়ে থানার ডিউটিরত অফিসারের টেবিলের সামনে দাঁড়ালেন, তখন তার চোখের নিচে কালি আর চেহারায় রাজ্যের অবসাদ। টেবিলের ওপাশে বসা পুলিশ অফিসার চশমার উপর দিয়ে এবার তার দিকে তাকালেন। তারপর নিস্পৃহ ভঙ্গিতে কলমটা টেবিলের উপর রাখলেন।
ইমতিয়াজ সাহেব জিডির খসড়াটা পড়ার পর অফিসারের ঠোঁটে ফুটে উঠল বিদ্রুপের হাসি। 10 দিন পর মেয়ের খোঁজে থানায় আসছেন সওদাগর সাহেব। এই কদিন কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? অফিসারের কণ্ঠস্বর চাবুকের মতো শোনালো। ইমতিয়াজ সওদাগর থতমত খেয়ে বললেন, না মানে বাবা, আমি আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজছিলাম, ভেবেছিলাম হয়তো রাগ করে কারো বাসায় গেছে। রাখেন আপনার আত্মীয় স্বজন, এখন কি আর সেই যুগ আছে? মেয়ে মানুষের সাথে কত কিছু ঘটে যায় জানেন? আর 10-15 দিন মানে তো অনেক সময়। এতদিন তো মনে হয় মেয়েটার লাশটাও পচে গেছে। যখন হারালো তখন কেন আসলেন না? এখন আসছেন আমাদের ঘাড়ে দায় চাপাতে। আশেপাশে 2-1 কনস্টেবল চিমটি কাটল। ইমতিয়াজ সওদাগরের মনে হলো থানার ছাদটা যেন তার মাথার উপর ভেঙে পড়ছে। নিজের মেয়েকে খুঁজতে এসে এমন কটু কথা শুনতে হবে, সেটা তিনি কল্পনাও করেননি। তার অপরাধ একটাই, তিনি হয়তো একটু বেশি দেরি করে ফেলেছেন। অফিসের ডায়েরিটা টেনে নিতে নিতে গজগজ করে বললেন, আইন আদালত কি আপনার মগের মুল্লুক? যখন ইচ্ছে হারাবেন আর যখন ইচ্ছে এসে ডিজি করবেন। যান ওই কোনায় গিয়ে বসেন, দেখি বড় সাহেব কি বলে। অপমান আর গ্লানিতে ইমতিয়াজ সওদাগরের মাথাটা নুঙিয়ে এলো। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। মেয়ে হারানোর যন্ত্রণা বড়, নাকি এই 4 দেওয়ালের ভিতরের মানুষের দেওয়া খোঁটাগুলো বড়, তা তিনি বুঝে উঠতে পারলেন না। থানা থেকে ফেরার পর তার ভিতরে আরো ফাঁকা লাগছে। বারবার কানে বাজছে পুলিশ অফিসারের বলা কথাগুলো। পাশের সোফায় বসে আছে রেহানা বেগম আর চাঁদনি। তাদের মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই, বরং এক অদ্ভুত নিলুপ্ততা। ইমতিয়াজ সাহেব তাকিয়ে দেখলেন তার স্ত্রী রেহানা বেগম আয়নায় নিজের গয়না ঠিক করতে করতে বিরক্ত গলায় চাঁদনিকে বলছেন, তোর বাবার আদিক্ষেতা দেখে বাঁচি নে। আপদ বিদায় হয়েছে তা না, এখন থানায় গিয়ে পুলিশ ডেকে আপদ ফেরানোর রাস্তা করছে। আরে ধুর মা, আপদকে আর অত সহজে চাই? দেখবে কয়েকদিন পর ঠিকই কোনো না কোনোভাবে ফিরে আসবে। বাবা শুধু শুধু অসুস্থ শরীরে ঢং করছে। তাদের এই চরম উদাসীন্য আর নিষ্ঠুর কথাবার্তা ইমতিয়াজ সওদাগরের কানে তীরের মতো বিচ্ছে। নিজের ঘরে তিনি আজ বড় বেশি পরবাসী, অথচ এই মানুষগুলোর জন্যই তিনি একসময় নিজের মেয়েকে অবহেলার তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আজ তিনি বুঝতে পারছেন, যাদের তিনি আপন ভেবেছিলেন তারা কেবল তার অর্থ আর আরামের সঙ্গী, আর যাকে তিনি দূরে সরিয়ে দিয়েছিলেন সেই মেয়েটাই ছিল তার আসল অস্তিত্ব। বারান্দায় মেঝেতে বসে থাকা ইমতিয়াজ সওদাগরের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তিনি অস্ফুটিত স্বরে বললেন, মারে, তুই যেখানেই থাকিস ভালো থাকিস, আর পারলে এই অপদার্থ বাবাটাকে ক্ষমা করে দিস। আমি যে নিজের হাতে নিজের ঘরটা কবরস্থান বানিয়ে ফেলেছি রে মা। ভোরের স্নিগ্ধ আলো যখন ধরণীর ললাটে এসে পড়ল, তখন চারপাশের প্রকৃতি এক মায়াবী রূপ ধারণ করেছে। পূর্ব আকাশে সিঁদুর রাঙা আভা ছড়িয়ে সূর্য জানান দিচ্ছে নতুন এক দিনের আগমনী বার্তা। গাছের ডালে ডালে পাখিদের কলাকলিতে আর কিচিরমিচির শব্দের নিস্তব্ধতা ভেঙে মুখরিত হয়ে উঠছে সচরাচর। স্নিগ্ধ বাতাসের হিমেলে ঘাসের ডুগায় জমে থাকা শিশির বিন্দুরা হীরের টুকরির মতো চিকমিক করছে। ধরণীতে এখন হালকা শীতের ছোঁয়া। হেমন্তের বিদায় আর শীতের আগমনে এই সন্ধিক্ষণে বাতাসের মেজাজটা বদলে গেছে। ভোরের হাওয়াতে এখন এক ধরনের শিশিরের হিমের ভাব, যা চামড়ায় লাগলে এক অদ্ভুত শিহরণ জাগে। মাঠের উপর পাতলা কুয়াশার এক মিহি চাদর বেছানো, যেন প্রকৃতি লজ্জা পেয়ে নিজেকে কিছুটা আড়াল করে রেখেছে। রোদের তেজ এখনো বাড়েনি,
তাই মেঠো রোদের পরশটুকু শরীরে মাখলে এক আরামদায়ক ওম পাওয়া যায়। গাছের পাতাগুলো শিশিরে ভিজে ভারী হয়ে আছে, আর টাপ শব্দে সেই শিশির বিন্দু ঝরে পড়ছে শুকনো পাতার উপর। উত্তরে হাওয়া প্রথম ঝাপটা জানান দিচ্ছে যে জবুথবু হয়ে লেপের নিচে সিটিয়ে থাকার দিনগুলো দরজায় কড়া নাড়ছে। চারদিকে এই শান্ত শীতল পরিবেশ যেন এক গম্ভীর বিষণ্ণতা আর পরম শান্তির অদ্ভুত মিশ্রণ বয়ে নিয়ে আসছে ধরণীর বুকে। ঠিক এমনই এক মোহময় সময়ে যখন জগৎ সংসারের সজীবতায় পূর্ণ, তখন রায়ার তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো মেলে চাইল। ঘড়ির কাঁটা তখন সকাল 7টার ঘরে ছুঁই ছুঁই। ঠিক এই ভোরে স্নিগ্ধতায় রায়ার জন্য কেবল প্রশান্তি বয়ে আনেনি, বরং দীর্ঘ এক যন্ত্রণাময় রথ পার করে তার শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেন অবর্ণনীয় ব্যথার ঢেউ খেলে যাচ্ছে। শরীরটা যেন কোনো ভারী পাথরের নিচে চাপা পড়ে আছে। এতটুকু নাড়ানো শক্তিও অবশিষ্ট পায়নি। শরীরের এই অসহ্য যন্ত্রণার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেটের তীব্র ক্ষুধা। গত দীর্ঘ সময় ধরে অনশনহীন পাকস্থলীটা যেন বিদ্রোহ ঘোষণা করেছে। ক্ষুধায় সেই দহন আর শরীরের কামড়ানি যেন এই দুয়ের জাতাকলে পিষ্ট হয়ে সারা রাতের এক ফোঁটা চোখের পাতা এক করতে পারেনি সে। যখন ভোরের আলো ফুটেছে তখন ক্লান্তিতে শরীর ভেঙে আসলেও ক্ষুধার জ্বালা তাকে ঘুমিয়ে থাকতে দেয়নি। রায়া ফ্যাকাশে চোখে জানালার দিকে তাকিয়ে রইল। বাইরের আলো ঝলমলে পৃথিবীর বিপরীতে তার ভিতরের জগৎটা যেন এক গাঢ় অন্ধকার আর হাহাকার পূর্ণ। এমন সময় ভোরের স্নিগ্ধতা ভেঙে ঘরে প্রবেশ করলেন মধ্যবয়স্কী এক মেয়ে। তার ঠোঁটের কোণে ঝুলে থাকা কৃত্রিম সৌজন্যের হাসিটা ঠিক ভোরের আলোর মতোই নির্মল নয়, বরং কিছুটা যান্ত্রিক। তিনি ধীর পায়ে লোহার খাঁচাটার সামনে গিয়ে দাঁড়ালেন। খাঁচার শিকলগুলোর দিকে তাকিয়ে তিনি মৃদু স্বরে বললেন, আপনার বোধহয় অনেক ক্ষুধা লেগেছে, আমি এটা খুলে দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে খেতে আসুন। বলে তিনি নীলুপ হাতে খাঁচার কার্পেটখানা খুলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। খাঁচার সেই সংকীর্ণ থেকে মুক্তি পেয়ে রায়া তার ক্ষতবিক্ষত পা দুটো গুটিসুটি পায়ে এগিয়ে চলল। প্রতিটি পদক্ষেপ শরীরে অসহ্য যন্ত্রণার ঢেউ খেলছে, কিন্তু আজ সেই শারীরিক কষ্টকে ছাপিয়ে গেছে বেঁচে থাকার আদিম এক তাড়না। কোনো মতে দেয়াল ধরে ধরে সে ওয়াশরুমে গিয়ে পৌঁছালো। বেশ খানিকটা সময় নিয়ে নিজেকে পরিষ্কার করলো সে, যেন শরীরের ধূলিকণাগুলোর সাথে গত কয়েকদিনের গ্লানিগুলো ধুয়ে মুছে ফেলতে চাইলো। পরিষ্কার হয়ে বেরোতেই পেটের ভিতরে তীব্র হাহাকারটা আরো প্রকট হয়ে উঠল। তার মনে হচ্ছে এই মুহূর্তে দানা পানি কিছু পেটে না পড়লে সে হয়তো চিরন্তরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। সে যাবন্ত ক্ষুধার তাড়নায় সে চটজলদির ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। সেখানে গিয়ে দেখলো মেট আগের থেকেই টেবিলের উপর অন্ন সাজিয়ে রেখেছেন। সে সুবাস নাকে লাগতেই রায়া হিতাহিত জ্ঞান হারিয়ে যেন লোভ পেল। এদিক সেদিক তাকানোর মতো মানসিক সুস্থতা বা সময় কোনোটাই এখন তার নেই। লোক লজ্জা তুচ্ছ করে সে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল খাবারের উপরে। তৃষ্ণাক্ত মরুভূমিতে যেমন বৃষ্টির প্রতিটি ফোঁটা চুষে নেয়, রায়াও তেমনি উন্মাদের মতো গ্রাস করতে লাগলো সামনের খাদ্য সমাহার। অদূরে দাঁড়িয়ে মেয়েরা রায়ারই দশা দেখছিল। তাদের দৃষ্টিতে কোনো করুণা নেই, বরং আছে এক ধরনের পাথুরে উদাসীনতা। ড্রয়িং রুমের এক কোণে জড়ো হয়ে থাকে তারা দেখছিল কিভাবে একটা মেয়ে খাবারের জন্য যাবন্ত তৃষ্ণা ভেঙে পড়ছে। রায়ের প্রতিটি লুকমা মুখে তোলার ধরন, তার অস্থির আঙ্গুলগুলোর কম্পন আর তীব্র ক্ষুধায় সেই হাহাকার সবকিছুই যেন তাদের কাছে কোনো এক অদ্ভুত প্রদর্শনীয়র মতো। তাদের চোখে মুখে কোনো ভাবান্তর নেই, যেন তারা এমন দৃশ্য দেখতেই অভ্যস্ত। তারা শুধু নিঃশব্দে পর্যবেক্ষণ করছিল কিভাবে শরীরের সেই অসহ্য যন্ত্রণা আর মনের গ্লানি চাপা দিয়ে ক্ষুধা আজ
একজন মানুষকে তার অস্তিত্বের চরম অসহায়তার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। খাবার শেষ হতেই এক গভীর প্রশান্তির তৃপ্তিময় ঠেকুর তুলল রায়া। পেটে সেই হাহাকার আর নারীর টান যেন অবশেষে শান্ত হলো। কয়েক মুহূর্তের জন্য সে ভুলেই গেল শরীরের কালশিটে পড়া যন্ত্রণা আর পায়ের ক্ষত। তার মনে হলো কোনো এক ক্ষুধার্ত শতাব্দী পার করে সে আজ এই প্রথম অন্নের স্বাদ পেল। একটু আগেই যে অস্থিরতা আর শিরায় শিরায় বইছিল, এখন সেই এক অবশ করা ক্লান্তি নেমে এসেছে। শূন্য থালার দিকে তাকিয়ে রায়া পাথরের মতো বসে রইল। সেই ধরনের খাবারটুকুই যেন তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই যুগে বা তার চেয়েও বেশি সময় ধরে সে যেন এই এক লুকমা খাবারের জন্য তৃষ্ণাক্ত ছিল, আর আজ যেন সেই তৃষ্ণা মিটল। খাবার শেষে শরীরটা কিঞ্চিত ক্লান্ত হলেও এবার অবসাদ চেকে বসলো রায়ার উপর। কিছুটা সময় সে স্থির হয়ে সেখানে বসে রইল। নড়াচড়া করার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। হঠাৎ করেই মাথার ভিতরে তীব্র যন্ত্রণায় টনটন করে উঠল। অভুক্ত থাকার ধকল আর দীর্ঘ নির্ঘুম রাতের ক্লান্তি এবার মস্তিষ্কের স্নায়ুগুলিতে আঘাত হানছে। এই মুহূর্তে তার এই এক চিলতে শান্তির ঘুম বড্ড প্রয়োজন। যেন তার চোখ বুঝেই এই জগতের সমস্ত বিভৎসতা থেকে সে নিষ্কৃতি পাবে। নিজের ভিতরে ঘুমের এই প্রবল আকুতি টের পেয়ে সে শিষ্টে বসা থেকে উঠে দাঁড়ালো। মাথাটা ঝিমঝিম করছে, চারপাশের দেয়ালগুলো যেন দুলছে। সে টলটলয়মান শরীর নিয়ে অত্যন্ত ধীরালয়ে অতি সাবধানে সে নিজের ঘরের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমের সেই আলোক চলিত পরিবেশ ছেড়ে সে যেন আবার ফিরছে আপন অন্ধকার অভয়ারণ্যে। প্রতিটি পদক্ষেপ যেন একটি দীর্ঘ পথ অতিক্রম করার মতো দুঃসাধ্য মনে হচ্ছে। তবুও ঘুমের নেশায় আচ্ছন্ন হয়ে সে এগিয়ে চলল সেই চিরচেনা নির্জনতার দিক। ঘড়ির কাঁটা তখন সকাল 7টা ছুঁই ছুঁই। জানালার বাইরে ভোরের হালকা শীতের আমেজ থাকলেও ঘরের ভিতরের দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন। আর কি তখন তার প্রতিবাহিক ওয়ার্কআউট বা শরীর চর্চার চরম ভাবে মগ্ন। বাইরের দুনিয়ায় কি ঘটছে না ঘটছে তা নিয়ে তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত চেতনা আর মনোযোগ এখন কেবল নিজের ব্যায়ামের ছন্দে নিবদ্ধ। আর কে দীর্ঘ সুঠাম দেহি, সম্পূর্ণ অনাবৃকৃত, শার্টহীন সেই বলিষ্ঠ শরীর ব্যায়াম কঠোর কসরতের ফলে তার শরীরের প্রতিটি দণ্ড যেন জীবন্ত হয়ে উঠেছে। সুগঠিত বুকের স্পর্শ ছাতি থেকে শুরু করে পেটের সুনিবেস্ত পেশি পর্যন্ত বিন্দু বিন্দু ঘাম জমেছে। ভোরের তির্যক আলো যখন সেই ঘাম ভেজা শরীরের উপর এসে পড়ছে তখন দেখে মনে হচ্ছে যেন কোনো ভাস্কর্যের নিপুণ হাতে করা একটা জীবন্ত ভাস্কর্য। সে যখন ভার উত্তোলন করছে তখন তার হাতের শিরাগুলো সাপের মতো ফুলে উঠছে আর গায়ের চামড়া টান টান হয়ে এক অদ্ভুত সৌন্দর্য প্রকাশ করছে। বাতাসের আর্দ্রতা ছাপিয়ে আর কি শরীরের উষ্ণতা ঘর জুড়ে এক তীব্র পৌরুষালী আবেশ তৈরি করেছে। নিজের নিঃশ্বাসের ওঠানামা আর হৃৎপিণ্ডের ধুকপুকানি ছাড়া আর কোনো শব্দের অস্তিত্বই নেই তার কাছে। এই নিমগ্নতা কোনো ধ্যানের চেয়েও কম নয়। সেখানে সে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী, আর তার ঘাম ভেজা শরীরে এক অপরাজিত মহাকাব্য। আর কে ধ্যানমগ্ন শরীরচর্চার মাঝে ঘরের নিস্তব্ধতা ভেঙে এক জোড়া শান্তির চরণ শব্দ শোনা গেল। রায়া তখন ক্ষুধার জ্বালা মিটিয়ে এক চরম অবসাদে আচ্ছন্ন। ঘুমের ঘোরে তার মস্তিষ্ক ঠিকমতো কাজই করছে না। চারপাশের দেয়ালগুলো ঝাপসা হয়ে আসছে। সে জানে না সে কোথায় যাচ্ছে।
শুধু জানে শরীরটাকে এলিয়ে দেওয়ার জন্য একটা নরম আশ্রয় তার বড্ড প্রয়োজন। অসাবধানে পায়ে টলতে টলতে রায়া ভুল করে নিজের ঘরের সীমানা পেরিয়ে আরকের শয়নকক্ষে এসে প্রবেশ করলো। ঘাম আর তপ্ত পৌরুষালী উষ্ণতায় ভরা ঘরটার কোমট আবহাওয়া তার তন্দ্রাচ্ছন্ন নারীকে কোনো সংকেত দিল না। সে শুধু দেখল সামনে এক বিশাল আরামদায়ক বিছানা। আর কোনো কিছু না ভেবে সে ধপ করে শুয়ে পড়ল আরকের বিছানায়। শরীরের সমস্ত যন্ত্রণা আর দীর্ঘ রাতের ক্লান্তি নিয়ে মুহূর্তে সে তলিয়ে গেল গম্ভীর ঘুমের অতলে। ভারোত্তোলন শেষ পর্যায়ে এসে আরকে হঠাৎ চমকে উঠল। নিজের হৃৎপিণ্ডের প্রবল ধুকপুকানি আর ভারী ওজনের লোহার ঝাঁকানি ঝাঁপিয়ে তার কানে এলো অস্বাভাবিক এক শব্দ। কারো দেহ যেন সজোরে কোথাও ধপ করে আছড়ে পড়ল। আর কি মুহূর্তের হাতের ভারী ওজনটা মেঝেতে নামিয়ে রাখলো। লোহার সাথে মেঝের ঠোকাঠুকিতে একটা তীব্র প্রতিধ্বনিত হলো ঘর জুড়ে। ঘামে ভেজা কপাল থেকে দুই এক বিন্দু ফোঁটা নোনা জল এখন তার চোখে মুখে গড়িয়ে পড়ছে। আর কে ঘাড় ঘুরিয়ে দেখলো তার বিছানায় এক বিধ্বস্ত মানবী পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সে আর কেউ নয়, রায়া। ঘুমের ঘোরে তার চরম ক্লান্তিতে হিতাহিত জ্ঞান হারিয়ে সে নিজের ঘরের বদলে আরকের ঘরে এসে ঢুকেছে।